আসসালামু আলাইকুম। আগামী ১২ই ফেব্রুয়ারি ২০২৬ সালের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সবাই আশাবাদী এবারের নির্বাচনটা গতবারের তুলনায় অনেকটাই সুষ্ঠু এবং নিরপেক্ষ হবার সম্ভাবনা রয়েছে। আসলে গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার নির্বাচন যে মাধ্যমটা, আমার কাছে মনে হয় একটা অযৌক্তিক নিয়ম। তারপরও এই নিয়মটা কিছুটা হলেও ইসলামের কাছাকাছি রয়েছে। যেমন গণতান্ত্রিক পদ্ধতিতে অর্থ হলো মানুষের মতামতের ভিত্তিতে সরকার প্রতিষ্ঠা করা। যেমন ইসলামও সমর্থন করে মানুষের পরামর্শ ভিত্তিতে বা মতামতের ভিত্তিতে সরকার গঠন করা। কিন্তু গণতন্ত্রের মাধ্যমে অনেক অনিয়ম রয়েছে, অনেক ঘাটতি রয়েছে। তারপরেও বর্তমান সময়ে, বর্তমান বিশ্বে এই গণতান্ত্রিক পদ্ধতিটাকেই এখন পর্যন্ত সঠিক বা সর্বোত্তম পদ্ধতি বলে অনেকেই গণ্য করে। কিন্তু আমরা যদি একটু গভীরভাবে বিশ্লেষণ করি বা একটু গবেষণা করি, তাহলে দেখা যাবে যে আমাদের ইসলামিক পদ্ধতিতে যে সিস্টেম রয়েছে সেটা হচ্ছে সর্বোত্তম পদ্ধতি এবং যৌক্তিক পদ্ধতি। কারণ আপনি দেখেন, আপনার একটা ভোট যে মূল্য, একজন সমাজের দুর্নীতিগ্রস্ত, সন্ত্রাস, চোর, অসৎ মানুষ, তার ভোটের মূল্য সেম। তো ইসলাম আসলে এটা সমর্থন করে না। যেমন একটা গ্রামে ১,০০০ বা ২,০০০ মানুষ রয়েছে, সেখান থেকে একজন নেতা নির্বাচনে দাঁড়ালো, সেই নেতাটা খারাপ। এখন এই ১৫০০ মানুষ ভোট দিল সেই নেতার পক্ষে, আর ৫০০ জন মানুষ ভোট দিল সেই নেতার বিপক্ষে। তাহলে গণতান্ত্রিক নিয়মে ওই খারাপ নেতাটাই নির্বাচিত হবে। কিন্তু ইসলামিক নিয়মে বলে যে না, ওই ৫০০ জন মানুষের মতামতের মূল্যায়নটা বেশি হবে। কারণ তারা হয়তোবা জ্ঞানী, তারা ওই লোক সম্পর্কে ভালো জানে, তারা জানে যে কোন লোকটা নির্বাচিত হলে দেশের জন্য মঙ্গল হবে। আমরা সাধারণ মানুষরা তো অনেক কিছু জানি না, বা অনেক কিছু না জেনেই আমরা একজনকে সমর্থন করি। তার সম্পর্কে ভালোভাবে, যে নির্বাচনে দাঁড়িয়েছে তার সম্পর্কে ভালোভাবে জানার আমাদের সুযোগ হয় না। খেলাফতের যে পদ্ধতিটা, সেটা অনেকটা গণতান্ত্রিকের কাছাকাছি, যে পরামর্শের ভিত্তিতে এই সরকার প্রতিষ্ঠা করা বা একজন শাসক নিযুক্ত করা। তো এই পরামর্শটা নিতে হবে যারা জ্ঞানী, যারা অভিজ্ঞ, যারা, তাদের পরামর্শটার মূল্যায়নটা প্রাধান্য দিতে হবে বেশি। সবার পরামর্শ নেওয়া যেতে পারে, কিন্তু যারা সমাজের জ্ঞানী ব্যক্তি রয়েছে তাদের পরামর্শ মূল্যায়ন অবশ্যই সাধারণ মানুষের চাইতে একটু বেশি দিতে হবে। তাহলেই একজন যোগ্য এবং সৎ নেতা আমরা নির্বাচন করতে পারবো। তো গণতন্ত্রের আসলে অনেকগুলো ভালো দিকও রয়েছে, তেমনি ব্যাপক খারাপ দিকও রয়েছে, যার প্রভাব আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের সমাজে ব্যাপক হারে এর প্রভাব পড়ছে। আপনারা দেখছেন যে কত মানুষ নিরপরাধ খুন হচ্ছে। এই যে ক্ষমতার লোভে মানুষ হিংস্র জানোয়ারের মতো একজন অপরজনকে কিভাবে হত্যা করছে, তারপর এগুলোর সুষ্ঠু বিচারও হচ্ছে না। ইসলামিক নিয়মের মাধ্যমে যে সূরা পদ্ধতি রয়েছে, সেই পরামর্শ, জ্ঞানী ব্যক্তিদের পরামর্শের ভিত্তিতে আমরা একজন যোগ্য সঠিক নেতা নির্বাচনের মাধ্যমে আমরা খেলাফত কায়েমটা আসলে চাই। কারণ এটাই হবে ইনসাফের বাংলাদেশ। ভোট কেন্দ্রে মানুষ নিরাপদ বোধ মনে করে না। যে কোনো সময় একটা অকারেন্স ঘটনা ঘটতে পারে, বিগত দিনগুলোতেও ঘটছে। তো যে কারণে মানুষ অনেকেই ভোট দিবে না। সমান অধিকারের চাইতে ন্যায্য অধিকারটা বেশি জরুরি। যেমন গণতন্ত্র আমাদেরকে শিখায় নারী পুরুষের সমান অধিকার, কিন্তু ইসলাম আমাদেরকে বলে ন্যায্য অধিকার। কিছু কিছু ক্ষেত্রে নারীদের অধিকার অনেক বেশি, বা নারীদের সুযোগ সুবিধাটা অনেক বেশি দেয় ইসলাম। আর যদি সমান অধিকার হয় তাহলে নারীদেরকে ঠকানো হয়। এই জিনিসটা অনেক সময় আমরা বুঝি না। মানে ইসলাম কিন্তু সব সময় আমাদেরকে যৌক্তিক পদ্ধতি শিখায়, কিন্তু আমরা আসলে যৌক্তিক পদ্ধতি রেখে আমরা ছুটছি যেটা পুরো বিশ্বে যেটা প্রচলিত আছে, বা বেশিরভাগ মানুষ যেটা সমর্থন দেয়, আমরা ওগুলোর পিছনেই ছুটছি, ওই পদ্ধতির পিছনে আমরা ছুটছি। আসলে আমাদের ইসলামে অনেক সুন্দর পদ্ধতি রয়েছে, যেগুলো ইচ্ছা করলে আমরা, যেহেতু আমাদের দেশটা মুসলিম কান্ট্রি একটা দেশ, আমরা চাইলে
এই পদ্ধতির মাধ্যমে আমাদের দেশে সরকার নির্বাচন করতে পারি। অনেকে হয়তো বলবে যেহেতু ওই পদ্ধতিতে চালু করাটা রাতারাতি সম্ভব না, এটা সময় সাপেক্ষ ব্যাপার। তো সেজন্য আমরা এখন যেটা রয়েছে গণতান্ত্রিক পদ্ধতিতে, এই পদ্ধতিতে আমরা এই একজন সৎ বা ইসলামিক নেতা কায়েম করার মাধ্যমে আমরা পরবর্তীতে আমরা ওই ইসলামিক পদ্ধতি চালু করব। এটাতেও অনেক আলেমরাও মতানৈক্য পোষণ করেছে যে না, আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যেটা আল্লাহ নিয়ম ধার্য করেছে আমরা ওই নিয়মের উপরেই দৃঢ় থাকবো। কবে আমরা সঠিকভাবে ইসলামিক যোগ্য নেতা আমরা সিলেক্ট করতে পারবো সেটা আল্লাহই ভালো জানে। আমরা শুধু আল্লাহর দেওয়া নিয়ম অনুযায়ী চেষ্টা করে যাব। হয়তো আমাদের প্রজন্ম আমরা পারবো না, পরের প্রজন্ম হয়তো তারা পারবে। তো এটা নিয়েও আসলে অনেক আলেমদের মধ্যে মতানৈক্য রয়েছে। আবার অনেক আলেমরা বলেছে যে এই মানে বড় ক্ষতি ঠেকানোর চাইতে অল্প ক্ষতি মেনে নেওয়া ভালো। মানে গণতান্ত্রিক পদ্ধতিতে তারা সমর্থন করে না, কিন্তু এখন যেহেতু অন্য কোনো উপায় নেই সেহেতু আমরা এই পদ্ধতির মাধ্যমেই আমরা ভালো কোনো নেতা ভোটের মাধ্যমে সিলেকশন করতে পারি। আপনি যদি ইসলামিক নিয়মে নির্বাচন করতে চান তাহলে আপনাকে আল্লাহর পদ্ধতি দেওয়া আইনে এগোতে হবে। আপনি এখানে যতই যুক্তি পেশ করেন, আপনি আল্লাহর কাছে কি জবাব দেবেন সেটা আপনার বিবেচনা বা আপনাদের বিবেচনা। আপনারা একটু এই বিষয়গুলো আর ভেবে দেখবেন। আর বর্তমানে এখন রাজনীতির যে প্রেক্ষাপট, যেহেতু আওয়ামী লীগ সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, তারা আসলে জনগণের উপর যেই পরিমাণ অত্যাচার করেছে সেই কারণেই জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। নিরীহ মানুষ যেভাবে তারা হত্যা করেছে, তো এগুলোর সুষ্ঠু বিচার হওয়া না পর্যন্ত জনগণ হয়তোবা তাদেরকে সমর্থন দেবে না। তো তাদের ভুলের কারণেই, তাদের অত্যাচারের পরিমাণটা সীমা অতিরিক্ত করার কারণেই তারা আজকে জনগণের কাছ থেকে সমর্থন হারিয়েছে, যার কারণে তারা আজকে নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না। তো যেহেতু আওয়ামী লীগ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী দল, একটা বড় দল, তো যেহেতু এখন আওয়ামী লীগ মাঠে নাই, এখন রয়েছে কারা? বিএনপি, এবং তারপরে রয়েছে বড় দল হিসেবে জামাত। তো খুব সম্ভবত বিএনপি নির্বাচিত হবে সরকার, এবং জামাত হয়তোবা কতগুলো আসন পেতে পারে। তো যারাই ক্ষমতায় আসুক, আমরা চাই দেশটা যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে চলুক, মানুষ যাতে নিরাপত্তা পায়, মানুষ যাতে তার দ্রব্যমূল্যের দাম যাতে মানুষের আয়ত্তে আনে। সর্বপ্রথম হলো মানুষের জানমালের নিরাপত্তা, সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাইকারী এগুলো যাতে নিয়ন্ত্রণে আসে, এটাই মানুষের দাবি এবং এটাই আমরা সাধারণ মানুষরা চাই। তো আমরা সাধারণ জনগণরা যারা রয়েছি, আমাদের এটাই আশা যে ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসবে তারা যেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। শহীদ ওসমান হাদির হত্যাকারীদের যেন বিচারটা সুষ্ঠুভাবে হয়, সেটার জন্য একটা সুষ্ঠু তদন্ত হয় এবং হত্যাকারীদের অতি দ্রুত শাস্তির ব্যবস্থা করা হয়, এটাই আমরা চাই। তো দুঃখজনকভাবে আমাদের দেশের বিচার ব্যবস্থা এখন বলতে গেলে খুব বেশি ভালো না, মানে বিচার ব্যবস্থা নাই বললেই চলে। নিরাপত্তার সাথে অল্প কিছু রুজি রোজগারের মাধ্যমে পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে থাকতে চাই। এই যে আজকে অসংখ্য প্রবাসী যারা দেশ ছেড়ে, আপনজন ছেড়ে বিদেশে পড়ে থাকছে, আজকে যদি দেশে নিরাপত্তার সাথে মানুষ কাজ করতে পারত, ব্যবসা করতে পারত, মানুষ চাকরি করতে পারত, একটা ন্যূনতম স্যালারি মানুষ পেয়ে মোটামুটি একটু স্বাবলম্বীভাবে চলার মতো মানুষ যদি পারত, এই সুযোগটা পেত, তাহলে কি মানুষ আজকে এরকম বিদেশমুখী হতো? আজকে দেখেন যারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, যারা মেধাবী ছাত্ররা, তারা বিদেশে পড়াশোনা করতে গিয়ে ওইখানেই তারা সেটেল হয়ে যায়, কারণ তারা দেশে মূল্যায়ন পায় না। দেশে ফিরে আসার পর তাদেরকে যথাযথ মূল্যায়ন করা হয় না, সেজন্য তারা বাইরের কোম্পানিগুলো তাদের উচ্চ সুযোগ সুবিধা দেওয়ার অফার করে, আর সেগুলোর কারণেই তারা বাইরেই সেটেল হয়ে যায়। দেশ তখনই উন্নত হবে যখন দেশের মেধাবী যারা যারা গুণী ব্যক্তি তাদেরকে আমরা সম্মান করতে পারবো বা তাদেরকে সঠিক মূল্যায়ন করতে পারবো। একজন সাধারণ মানুষ হিসেবে আমাদের সবারই অনেক কল্পনা থাকে, হয়তো আমার এই ভাবনাগুলো অনেকের সাথে মিলবে, অনেকের সাথে মিলবে না। তারা হেরে যাবে আমি মনে করি আসলে হতাশ হবার কিচ্ছু নাই, তারাও দেশ গড়ার কাজে লাগতে পারে। এখানে হিংসা প্রতিহিংসা করলে নিজেদেরই ক্ষতি, দেশের ক্ষতি। এই জন্য যারা নির্বাচনে জয়লাভ করবে না, তারাও চেষ্টা করা উচিত দেশের
সেবা করার বা দেশের জন্য কাজ করার, কারণ তাদের জন্য সুযোগ থাকবে। সবাই মিলে আমরা দেশটাকে সুন্দরভাবে করার চেষ্টা করব, এই কামনায় আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।